আসসালামু আলাইকুম। গত ২১ জুলাই ২০২৫ বাংলাদেশে ঘটে গেল এক মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। বিমান বাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। সো এই ভিডিওটা আসলে সাধারণ মানুষদের জন্য। কজ গতকালকের এই ঘটনার পরে যতটুকু দেখলাম, বাংলাদেশের সাধারণ মানুষ অনেক ইউনিটি মেনটেন করতেছে এবং অনেকভাবে এই দুর্ঘটনা বা দেশে কোনো প্রকার অপ্রতিকূল অবস্থা তৈরি হলে সেগুলো সমাধান করার চেষ্টা করতেছে। তো কিছু কিছু জিনিস যেগুলো হয়তোবা করলে আরেকটু ভালো হতো, সেই সব জিনিসগুলো নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। আমি মনে করি যে আপনারা হয়তোবা এইসব জিনিস আগে থেকেও জানেন, তো সেই কারণে জাস্ট খালি একটু মনে করিয়ে দেওয়া। কালকে অনেকভাবে আমাদের এই প্রতিকূল অবস্থাটা কম্পেনসেট করার চেষ্টা করা হয়েছে। যেমন রোগী ট্রান্সপোর্ট করার জন্য একটা মেট্রো রেলের বগি বুক করা হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে যারা হারিয়ে গিয়েছে বা যাদেরকে পাওয়া যাচ্ছে কিন্তু তারা বাবা মায়ের পরিচয় বা ঠিক মতো বলতে পারতেছে না, তাদের ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছিল। তো এগুলো খুবই ভালো দিক। আবার অনেকে রক্তদানের জন্য হিউজ পরিমাণ লোকজন রক্তদানে উৎসাহিত হয়ে তারা বার্ন ইউনিটে গিয়ে বা বিভিন্ন জায়গা থেকে রক্ত দিয়েছে। এইসব জিনিস খুবই ভালো লেগেছে আমার কাছে, যে বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি ইউনিটি মেনটেন করে চলতেছে। কিন্তু এর ভিতরেও আসলে কিছু কিছু ভুল আমরা করে ফেলতেছি। একটা কারেক্ট ইনফরমেশন দেওয়ার থেকে একটা মিস ইনফরমেশন দেওয়া খুবই ডেঞ্জারাস। কিছু কিছু ভিডিওস ফেসবুকে অনেক ভাসতেছে, একটা জেট প্লেন উঠতেছে, উড়ার মাঝখানে সে ইজেক্ট করে বের হয়ে গেছে এবং তারপর সব দোষ সেখানে পাইলটের ঘাড়ে চাপানো হচ্ছে। আসলে সম্পূর্ণ ভিডিওটাই মিথ্যা। আর আমি এখানে পাইলটের দোষও দিতেছি না, পাইলটের দোষও ঢাকতেছি না, আমি বলতেছি একটা মিস ইনফরমেশন কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে পারে। তো সেক্ষেত্রে কি, যে অনেকেই বলতেছে যে পাইলট ইজেক্ট করে গেছে, পাইলট পরে মারা গেছে, হ্যাঁ, তাহলে এরকম অনেক ধরনের কথা। কিন্তু পাইলট হলে ইজেক্ট করে নাই, পাইলট ওই প্লেনের মধ্যেই ছিল এবং তারপরে পাইলট সহ বিমানটা ক্র্যাশ করেছিল। যাই হোক, এই একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ইনফরমেশন, যেমন একটা বাচ্চা হসপিটালে ভর্তি। এখন হসপিটালে যে ভর্তি, সে ভর্তি ছিল উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। এই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ মোস্ট প্রবাবলি বাংলাদেশ মেডিকেল কলেজের একটা ব্রাঞ্চ, মানে প্রতিষ্ঠাতা সেম এই ব্যাপারে। তো যার ফলে কিছু কিছু মানুষ সেটাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজকে বাংলাদেশ মেডিকেল কলেজ নামেও চেনে। তো বারবার পোস্ট হচ্ছে যে এই মেয়েটা বাংলাদেশ মেডিকেল কলেজে আছে, বাংলাদেশ মেডিকেল কলেজে আছে। যার ফলে অনেকেই সেই মেয়ের ইনফরমেশন নিতে বাংলাদেশ মেডিকেল কলেজে চলে যাচ্ছে, যেটা হচ্ছে ধানমন্ডিতে মেইন বাংলাদেশ মেডিকেল কলেজ যেটা। সো আপনি যখন একটা ইনফরমেশন ফেসবুকে দিতেছেন, অবশ্যই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যে যখন আপনি হয়তো বা সেটা সেই মেডিকেল কলেজটাকে বাংলাদেশ মেডিকেল কলেজ নামে চেনেন, কিন্তু আপনি যদি পোস্ট করেন যে এই মেয়েটা এখন বাংলাদেশ মেডিকেল কলেজে আছে, তার বাবা মা প্লিজ এটা ইয়া করেন, খোঁজ নেন বাচ্চা, তাহলে কি হবে? ওই অবস্থায় যেটা প্রসিদ্ধ নাম বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট নাম, সেই জিনিসটাই আপনার পোস্ট করতে হবে। ঠিক আছে? এই একটা জিনিস। আবার কিছু অসাধু লোক আছে যারা এইসব জিনিসের মাঝখানেও, আমার চোখে পড়ছে, আসলে আমি জানি না কার কার চোখে পড়ছে, বিকাশে টাকা তোলা শুরু করছে যে অমুক জনের এইরকম বার্ন দরকার, তাকে এখন টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে, এই যে বিকাশ অনেক ধরনের টাকা, এগুলো সম্পূর্ণ প্রতারণা, অন্য কিছু না। যেখানে মানুষের লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না বা যেখানে মানুষের যে ইয়াই খুঁজে পাচ্ছে না, বাচ্চা কাচ্চা খুঁজে পাচ্ছে না, সেখানে অলরেডি বিকাশে তারা চাঁদা চাওয়া শুরু করছে। ব্যাপারটা একটু অদ্ভুত ছিল। এছাড়া কিছু ইনফরমেশন আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেমন, আমি যদি ভুল না হই, একটা ফেসবুকে একটা ভিডিও খুব বেশি করে ছড়াচ্ছে, সেটা হচ্ছে ২ লিটার পানির বোতলের দাম ৬০০ টাকা চাইছে। এই ভিডিওটা আসলে যতটুকু আমার মনে পড়ে, এটা আমি আগেও এই ভিডিওটা দেখেছি ফেসবুকে। সো দ্যাট মিনস এটা কালকে ছিল না, এটা ছিল অবশ্যই প্রিভিয়াস কোনো ইনসিডেন্স। হতে পারে সেটা ২০২৪-এর জুলাই অথবা এর মাঝখানে ইন বিটুইন দ্যাট কোনো একটা ইনসিডেন্সের ভিডিও। সো এইসব জিনিসগুলো যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের ভিতরে দাঙ্গা সৃষ্টি হচ্ছে। মোর অর লেস আমরা সেই দিকে ম্যানিপুলেট হয়ে যাচ্ছি। আমাদের যে এখন কনসার্ন থাকা উচিত সেই বাচ্চাগুলোর কি অবস্থা না অবস্থা, সেই সব বিষয়ে বাদ দিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করে অন্যদিকে পোস্ট ধাবিত করা হচ্ছে, অন্যদিকে ফেসবুকে ট্রেন্ড ধাবিত করা হচ্ছে। যদি আমরা সত্যটা না জানি, আমরা গুজবটা ছড়াবো না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে রক্তদানে এইবার কিন্তু সবাই এগিয়ে এসেছে, যেটা খুবই ভালো একটা লক্ষণ ভবিষ্যতের বাংলাদেশের জন্য। সো রক্তদানের বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, একটা বার্ন পেশেন্টকে কিন্তু কখনোই প্রথম ২৪ ঘন্টায় রক্ত দেওয়া হয় না। কারণ যখন তার বার্ন হয়েছে স্কিন, সেই স্কিনে সে ইনফ্লামেশন হয়, যার ফলে সেখানে যদি আমরা রক্ত জাতীয় কিছু দেই, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, অলরেডি বের হয়ে যাবে স্কিন থেকে, যার ফলে সেটা কোনো লাভ হয় না। যার ফলে প্রথম ২৪ ঘন্টায় আমরা এখানে ক্রিস্টালয়েড দিয়ে থাকি। তো যারা আমরা রক্ত দিতে গিয়েছি, হ্যাঁ, আপনারা অবশ্যই এটা ওয়েলকাম যে রক্ত দিতে গেছেন। এটা কবে থেকে লাগবে? এটা আজকে থেকে রক্তটা লাগবে। সো সো এটা দরকার ছিল প্রিজার্ভ করা রক্তটা। তো আপনাদের রক্তগুলো প্রিজার্ভ করা হয়েছে, দ্যাটস ইট। সো আপনাদের উচিত ছিল যে রক্ত দেওয়ার পর সেখান থেকে চলে আসা। অনেকেই এসেছেন, অনেকেই সেখানে রয়ে গেছেন এবং অনেকেই সেখানে টিকটক করতে গেছেন। অনেকেই সেখানে, আসলে টিকটক বলাটা ভুল হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েট করতে গেছেন বা অনেক কিছু। আপনাদের একটা বলি যে নরমালি আমাদের চামড়া একটা প্রোটেকশন দেয়। তো এই প্রোটেকশনটা ওই বাচ্চাগুলোর নাই, কারণ তাদের এখানে বার্ন হয়ে গেছে। ওইখানে আপনি বাহিরের জামা কাপড় নিয়ে যাচ্ছেন, সেখানে ভিড় করতেছেন, ওই জীবাণু যেখানে যাচ্ছে সে তো এমনিতেই বার্নের পেশেন্টের হাইপোভলিমিক শক বা রক্ত স্বল্পতার থেকে ডেঞ্জারাস হচ্ছে নিউরোজেনিক শক।
আর তারপরে আরেকটা হচ্ছে সেখানে সেকেন্ডারি ইনফেকশন হওয়া, সেই ইনফেকশনটা তো আপনি তৈরি করে দিতেছেন। তো সেই জিনিসটা আসলে করা উচিত না। আপনারা রক্ত দিতে গেছেন, খুব ভালো। তো আপনারা এরপর থেকে যখন আপনার কোনো এরকম বার্ন রিলেটেড কোনো ইস্যুস হবে, আপনারা আগে চেষ্টা করবেন যে আশেপাশে কোথাও রক্ত নিতেছে কিনা, কালেক্ট করতেছে কিনা, সেই সব জায়গায় রক্তদান করেন, যেখান থেকে পরবর্তীতে যখন রক্ত লাগবে সেখান থেকে ট্রান্সপোর্ট করে বার্ন ইউনিটে বা অন্যান্য যেখানে লাগবে সেখানে ট্রান্সমিট করে দেওয়া হবে। এই জিনিসটা করতে পারেন। আসলে এছাড়াও কালকে অনেক ধরনের জিনিসটা দেখা গেছে যে অনেক অনেক ভাবেই সবাইকে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন কিছু। তার মাঝখানে আরেকটা জিনিস হয়েছে যে বাংলাদেশের মানুষ, সামনে যেহেতু নির্বাচন, দল প্রমোটের একটা বিষয় দেখা গেছে। কালকে মির্জা ফখরুল ইসলাম সাহেব উনিও এক গাদা লোকজন নিয়ে হসপিটালে ঢুকে গেছে। কালকে আবার জামাতে আমির উনি নিজেও অনেক লোকজন নিয়ে চলে গেছে। জিনিসটা খুবই হতাশাজনক। আসলে ওনারা খুবই বিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি, ওনারা যদি এইসব ভুল করে তাহলে তো হবে না। ঠিক আছে, সো এইসব জিনিসগুলো যেমন আপনাদের আমাদের সাধারণ জনগণেরও বুঝতে হবে, ঠিক একইভাবে আমাদের রাজনৈতিক দলের যারা মাথা তাদেরও বুঝতে হবে যে এখন আমি সেই জায়গায় যাব না, কারণ সেখানে গেলে এখন উপকারের থেকে অপকার বেশি। এই জিনিসগুলো থেকেই আপনি যদি আরেকটা জিনিস দেখেন, দেশের মানুষ এখন আজকে থেকে ট্রেন্ড দেখতেছি যে রিক্সা আলাদের বেশি ভাড়া দিবে না, বা রিক্সা আলাদা একটা শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, বা সিএনজি আলাদের একটা বিষয়ে কথাবার্তা বলতেছে। আমি এখানে বাকিটুক যে কথা বলবো, অবশ্যই এখানে আমি বলবো যে আম, এখানে আমি কোনো সিএনজি আলা বা কোনো রিক্সা আলাকে পক্ষে কথা বলতেছি না, আমি তাদের সিচুয়েশনের কথা বলতেছি। তো কালকে যে ঘটনা হয়েছে, যে কালকে শোনা যাচ্ছে যে 30 টাকার ভাড়া 100 টাকা, 30 টাকার ভাড়া 500 টাকা, বা সিএনজি আলা 100 টাকার ভাড়া 1000 টাকা নিতেছে, এরকম অনেক ধরনের কথাবার্তা শোনা গেছে। বেসিক্যালি আপনি যদি চিন্তা, ওদের দিকটা একটু চিন্তা করেন, ওরা কিন্তু দিন আনে দিন খায়। ঠিক আছে, সো আপনি ওদেরকে যদি একতরফা দোষ দেন তাহলে হবে না। যদি এমন হয়তো যে রাস্তা ক্লিয়ার এবং তাকে আপনি বলছেন যে হসপিটালে নিয়ে যাও, এমনও হতে পারে। এমনও আমি দেখছি অনেক সময় অনেক ধরনের গোলযোগ অথবা অন্য অন্য দুর্ঘটনার ক্ষেত্রে অনেকে ফ্রিতে নিয়ে গেছে এর আগে। হ্যাঁ, যেমন যাত্রা, ওই গুলিস্তানের ওখানে আগুন লাগলো বা ইয়া হলো, তো সেই সময় আমি অনেকজনকে দেখছি যারা ফ্রিতে সার্ভিস দিচ্ছে, কারণ কি সেই সময় রাস্তাটা প্রথম দিকে ক্লিয়ার ছিল। ঠিক একইভাবে মাইলস্টোনের রাস্তাও যদি ক্লিয়ার থাকতো, আমার মনে হয় না কোনো রিক্সাওয়ালা বেশি ভাড়া চাইতো। আপনারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা পর্যবেক্ষণমূলক ভাবে যে আপনি রাস্তা ব্লক করে রাখছেন, এখন একটা রিক্সাওয়ালা যে কিনা মাইলস্টোন থেকে ওই হসপিটালের সামনে উত্তর আধুনিক হসপিটাল অথবা ঢাকা মেডিকেল কলেজে যেতে তার মিনিমাম 10 ঘন্টা সময় লাগবে, কারণ আপনারা রাস্তা ব্লক করে উৎসুক জনতা ইয়া করে রাখছেন, সেক্ষেত্রে সে ভাড়া বেশি চাবে না কেন? কারণ তার সারাদিনে আর কোনো রুটি যদি নাই, সে তো যায় তার মালিককে যখন তাকে জমা দিতে হবে তখন সে কি করবে? তখন কি বলবে যে আমি এখানে স্বেচ্ছাসেবকমূলক কাজ করছি, এটা বললে তারা মেনে নিবে? এটা একটা সিন্ডিকেটে চলে। ঠিক আছে, তো তাদেরকে আপনি যদি পরিপূর্ণভাবে দোষ দেন তাহলে চলবে না। এর মাঝখানেও আপনারা যে বলতেছেন যে অমুক ভাড়া তমুক ভাড়া বেশি চাই, তার মাঝখানেও দেখবেন কিছু কিছু লোকজন আছে যারা ন্যায্য ভাড়াটাই নিচ্ছে, অথবা এমনও আছে ভাড়াও নেয়। ঠিক আছে, সো এইভাবে একপাক্ষিক ভাবে কাউকে কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা পেশাজীবীকে দোষ দেওয়ার থেকে আগে দেখবেন যে আমাদের সাধারণ জনগণ সেখানে কতটুকু ইনভলভ। প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে কোনো প্রকার ঝামেলা বা দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি প্রভাব ফেলে হচ্ছে সাধারণ জনগণের ভিড়, যারা সেখানে উপকার করতে পারতেছে না কিন্তু যাদের উপস্থিতিতে সেখানে অপকারটা বেশি হচ্ছে। সো আসলে অনেক ধরনের কথাবার্তা বলা হইলো এখানে, কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না। সো আমি এটাই বলবো যে যখন দেশে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো দুর্যোগ হয় বা দুর্ঘটনা হয়, নামই যখন যেখানে দুর্ঘটনা, সেখানে আগেই কাউকে ব্লেম না করে বা আগেই কোনো সম্প্রদায়কে ব্লেম না করে, তখন সেই অবস্থায় সেই কন্ডিশনে আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো আমাদের মাথা ঠান্ডা করে ভেবে সেই হিসাবে আগানো। সো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।